বলো দোস্ত মুশকিলা মাথা খারাপ ছিলাম ফলের মার্কেটে। এত সুন্দর বাংলা কয় শুনে আমি অবাক হয়ে গেছি, যার প্রয়োজনে এখানে থেকে ফল কিনলাম হালকা পাতলা। আগে থেকে জানি না যে বাংলা জানলে হয়তো বা আমি এখানের ভিডিওটা পুরো করতাম। একটা ফলের মার্কেট কিনলাম, একটা আনারস খুবই ভালো, অনেক সুন্দর গ্রান আছে। আর একটা আম কিনলাম, এই যে ও কইতেছে সবই বাংলাদেশেরও, বাংলা বলতে পারে। আর লেবু কিনলাম, এই যে লেবুগুলো খুবই সুন্দর। ওর ভিডিও করলাম, ওকে এখন মাথা খারাপ। ওকে দোস্ত, ঠিক আছে, বেরো নেই করে। এই দোস্ত দোস্ত 1 মিনিট বাংলা বলো দোস্ত। কত দোস্ত? পুরা 18 টাকা। 19 টাকা, হ্যাঁ 1 টাকা ডিসকাউন্ট। ওকে ওকে। এই মার্কেটটা হয়তো বা অনেকে চিনতে পারেন, সৌদি আরবের ভিতরে রিয়াদের মধ্যে শিফা সানার মধ্যে এই লোকেশনটা। চাঁদপুর মার্কেট আছে, তারপরে সেই মার্কেটটার নাম হচ্ছে সোনারতরী মার্কেট। অনেকে হয়তো বা এটা চিনেন, সোনারতরী মার্কেট বললে হয়তো বা চিনতে পারবেন। তা চলুন এই মার্কেটের ভিতরে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিতে পারছি, বেশি ক্লিপ নিতে পারি নাই। সেই ভিডিওটা দেখুন, কি মজার একটা ভিডিও। আমি ওর কাছ থেকে মাল কিনছি, কিন্তু সুদানি সম্ভবত বা ইমিনি হবে। ও পুরাপুরি বাংলা জানায়, আমি অবাক হয়ে গেছে ওর বাংলা কথা শুনে। যদিও আমাকে ভিডিও করতে দেয় নাই, বলছে যে সমস্যা, কারণ পারিবারিকভাবে দেখলে হয়তো এই অবস্থায় আমার ছবিও কেউ দেখলে এটা সেটাও সমস্যার কারণ হইতে পারে। তা যাই হোক, আপনারা ভিডিওটা দেখেন, কত সুন্দর একটা মানুষ। ও আমি এই ফলগুলো কিনছি, এই যে এই ফলগুলো আমার বাম হাতে দেখতেছেন, এই ফলগুলো আমি কিনছি। কত টাকা দিয়ে সেটা ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে, তা দেখেন। ছোট্ট একটা ক্লিপ, বেশি বড় না। বলো দোস্ত মুশকিলা মাথা খারাপ। ওকে, যাই হোক দোস্তর মাথা খারাপ। আইছিলাম ফলের মার্কেটে, এত সুন্দর বাংলা কয় শুনে আমি অবাক হয়ে গেছি, যার প্রয়োজনে এখানে থেকে ফল কিনলাম হালকা পাতলা। আগে থেকে জানি না যে বাংলা জানলে হয়তো বা আমি এখানের ভিডিওটা পুরো করতাম। একটা ফলের মার্কেট কিনলাম, একটা আনারস খুবই ভালো, অনেক সুন্দর গ্রান আছে। আর একটা আম কিনলাম, এই যে ও কইতেছে সবই বাংলাদেশেরও, বাংলা বলতে পারে। আর লেবু কিনলাম, এই যে লেবুগুলো খুবই সুন্দর। ওর ভিডিও করলাম, ওকে এখন মাথা খারাপ। ওকে দোস্ত, ঠিক আছে, বেরো নেই করে। এই দোস্ত দোস্ত 1 মিনিট বাংলা বলো দোস্ত। কত দোস্ত? পুরা 18 টাকা। 19 টাকা, হ্যাঁ 1 টাকা ডিসকাউন্ট। ওকে ওকে। পাশেই আছে মসজিদটা, জানি না এই মসজিদটার নাম কি, তবে হয়তো সাইনবোর্ড থাকতে পারে। তবে এই মার্কেটের সাথেই যে মসজিদটা আছে, সেই মসজিদটাই। এই যে আমি যদি একটু মুভ করে বাম পাশে ঘোরাই, এই যে দেখুন, এই যে মার্কেট, এই যে পুরোপুরি মার্কেটটা। মার্কেটের এই পাশে অনেকগুলা আপনার ওয়ার্কশপের দোকান আছে। এই মার্কেটের সাথেই কিন্তু এই লোকেশনটা। এই যে খুবই ভালো একটা লোক, ও অনেক বাংলাই আমার সাথে বললো। আমি জানি না ওর এত সুন্দর বাংলা পারে, জানলে ওর পুরোপুরি ভিডিও আমি শুরু থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করতাম। আর এই হইতেছে মার্কেটের পিছনের যে ছোট্ট একটা মাঠ আছে, এখানে খেলাধুলার জন্য ছোট্ট একটা মাঠ আছে। আর বিশেষ ক্ষেত্রে সৌদি আরবের প্রত্যেকটা মাঠেই কিন্তু আপনার খেলাধুলার অনেক স্পেস জায়গা আছে, খুবই সুন্দর। এখানে ক্রিকেট খেলা হয়, বা বিভিন্ন রকমের সময় ফুটবল খেলা বা অন্যান্য খেলাও কিন্তু এখানে হয়ে থাকে। আর এখান থেকে ডান পাশেরটা পুরোটাই সানাই, বাম পাশেরটা পুরোটা সানাই। তবে ডান পাশে যতগুলো ওয়ার্কশপ আছে, এগুলো বেশিরভাগই গাড়ি সার্ভিসিংয়ের ওয়ার্কশপ। আর এটা হচ্ছে প্রায় এখানে 6টা রাস্তা আছে, 6টা রাস্তার মোড় এই পাশে। এই যে দেখেন, অনেক বড় বড় গাড়ি এখানে আসে বিভিন্ন জায়গা থেকে মাল টাল নিয়ে। এরা বাইরের দেশে থেকে কিন্তু এখানে গাড়ি নিয়ে আসে মাল নেওয়ার জন্য। বর্তমানে সানায়ের ভিডিওটা খুবই কম করি, কারণ যেহেতু বাইরে এদেশে ভিডিও করা নিষিদ্ধ, যার প্রয়োজনে কিন্তু ক্যামেরা নিয়ে খুব অল্প সময় বাইরে ভিডিও করার সুযোগ পাই। কারণ এই সমস্ত জায়গার ভিডিও করা, হঠাৎ করে যদি পুলিশে এসে দেখে যে আমি টাড়ির ভিডিও করতেছি, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। যার কারণে এই ভিতরের ভিডিওটা খুবই কম করি। যে কোনো একটা সাইড নিয়ে বিভিন্ন রকমের কথা বলার আপনাদেরকে চেষ্টা করি বা ট্রাই করি। এই দেশে প্রতিটা গাছগাছালি কিন্তু চেহারাটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে। দেখেন, ছোট্ট একটা খেজুর গাছ, তার চেহারাটা কতই না সুন্দর। শুধুমাত্র একটা গাছে এরকম, বিষয়টা এরকম না। দেখেন, প্রত্যেকটা গাছই কিন্তু অনেক বেশি শরীর স্বাস্থ্য ভালো। আর সেই সাথে গাছগুলো দেখলেই চোখের একটা শান্তি কাজ করে। এইখানে যে পরিমাণ তাপমাত্রা, এই সমস্ত তাপমাত্রার মধ্যে কিন্তু গাছগাছালি এখানে হওয়ার কোনো রকম কথা না। তারপরও কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো হয়। আবার নিয়মিত এখানে কিন্তু যত্নও করা হয় না। দেখেন, একে তো এখানে টিনের সাইড, আবার সামনেই আছে রাস্তা, আর পাশে যে পরিমাণ গরম, প্রায় 45 ডিগ্রি বা 46, 47, 48 ডিগ্রি তাপমাত্রা আছে এই মুহূর্তে। তারপর দেখেন গাছগাছালির চেহারা কেমন, মাশাল্লাহ। এটা কিন্তু পুরোপুরি একটা ছানায়। তারপর দেখেন দুই সাইডে কত সুন্দর গাছগাছালি লাগাই দিছে। 2030 সালের মধ্যে পুরো রিয়াদ শহর চাইতেছে এরা গাছ দিয়ে পুরোপুরি ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য। এমন একটা সিস্টেম করবে যে প্রায় সৌদি আরব বর্তমানে আছে, প্রায় 3-4 বছর পরে এসে এটা চিনতেই পারবে না যে এটা সৌদি আরব। সাধারণত এখনই কিন্তু অনেক বেশি উন্নতি, প্রতিটা জায়গায় গাছগাছালি দিয়ে মার্কেট বা আপনার যে সমস্ত পার্কের জায়গাগুলো আছে, মানে একেবারে অসাধারণ সৌন্দর্য করে ফেলাইছে। অন্যান্য দিন ঠিক এই সময় তাপমাত্রা থাকে প্রায় 46-47 ডিগ্রি সেলসিয়াস, আর বর্তমানে কিন্তু 43 আছে।
তারপরও মনে হইতেছে আলহামদুলিল্লাহ ঘুরে ফিরে কতটা মজা লাগতেছে। মাত্র 3 ডিগ্রি তাপমাত্রা কম, তার সাথেই কিন্তু এত পরিমাণ ভালো লাগতেছে। মানে আমাদের রোদের মধ্যে কাজ করতে করতে বা রোদে থাকতে থাকতে অভ্যাসটা একটু অন্যরকম হয়ে গেছে। চিন্তা করেন যদি বাংলাদেশে হুট করে এরকম 43 ডিগ্রি রোদের মধ্যে আপনি ঘোরাফেরা করতেন, আপনার কাছে কি ভালো লাগতো? কখনোই ভালো লাগতো না। আমাদের এখানে নিয়মিত তাপমাত্রা থাকে প্রায় 46 থেকে 48 পর্যন্ত, বর্তমান সময়ের কথা বলতেছি। আর আজকে একটু তাপমাত্রা কম, যার প্রয়োজন কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে বা সেই সাথে আরামও লাগতেছে অনেক। একটা গাছ দেখালে হয়তো বা বুঝতে পারবেন যে এটা হয়তো বা অন্য কোনো সৌন্দর্য ছিল, যার প্রয়োজনে একটা দেখালাম। প্রতিটা গাছগাছালির কিন্তু চেহারা মার্শাল্লাহ অনেক সুন্দর। এই যে দেখুন, প্রত্যেকটা ডগা মনে হইতেছে একেবারে মানে এইমাত্র মানে বেরোইলে এমন একটা সৌন্দর্য। এই যে দেখেন, এখানে কিন্তু সার ওষুধ কোনো কিছু কিন্তু দেওয়া না, তারপরে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর। এত বেশি সুন্দর হওয়ার অন্য রকমের কারণ সৌদি আরবের মাটিতে বরকত বেশি, এটা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না। বাম পাশে যে মসজিদটা দেখতে পারতেছেন, এই মসজিদে কিন্তু নিয়মিত আমার ভিডিও দেখেন, কারণ আমরা জুম্মার নামাজ এখানেই পড়তে আসি। যদিও দূর থেকে অনেকটাই ছোটো মনে হয়, কিন্তু এরই একটা মসজিদে প্রায় 3 থেকে 4 হাজার মানুষ বা তার চেয়েও অনেক বেশি মানুষ কিন্তু অনেক সময় ধারণ ক্ষমতা রাখে, কারণ এই সমস্ত মসজিদের চতুর্থ সাইড দিয়ে কিন্তু নামাজ আদায় করে। আবার একটু আগে বলছি যে প্রত্যেকটা মসজিদের সামনে কিন্তু অনেক বড় খোলা মাঠ থাকে, সেম সেই রকম কিন্তু এই মসজিদের সামনে দেখেন কি পরিমাণ খোলা মাঠ। তবে এখানে খেলাধুলার এরকম ব্যবস্থা করা হয় নাই, কারণ এখানে যেহেতু একেবারে কর্মস্থল একটা জায়গা আর আশপাশে মানুষ তেমন একটা থাকে না, যার প্রয়োজনে কিন্তু এই মাঠটা একেবারেই ফাঁকা। অনেকে হয়তো বা বিশ্বাস করবেন না যে সৌদি আরবের মাটিতে বরকত বেশি। যদি বিশ্বাস না করেন, এখন ইউটিউবে সার্চ করুন যে তায়েব শহরটা কেমন সৌদি আরবের ভিতরে। সবথেকে সুন্দরময় জায়গা হইতেছে তায়েব শহর আর হলো মদিনা শহর। মানে তায়েব মদিনার ভিতরেই সম্ভবত, আমার যতটুকু ধারণা, কারণ আমি যেহেতু সৌদি আরব থাকি। আপনারা একটু সার্চ করে দেখেন, তায়েব শহরের গাছগাছালি দেখলে বা তায়েব শহরের ফলের গাছের আপনার ফলমান দেখলে অবাক দৃষ্টি হয়ে যাবেন আপনি, যেই মরুভূমির ভিতরে কিভাবে এত সুন্দর ফসল হয়ে থাকে বা এত সুন্দর ফল হয়ে থাকে। এটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করে গেছেন তায়েববাসীর জন্য, কিয়ামতের আগ পর্যন্ত তায়েব শহরে কোনো কিছু কিন্তু অভাব হবে না, প্লাস সেই সাথে পুরো সৌদি আরব একই অবস্থায় থাকবে। যদিও এখানে অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষও আছে, তারপরও কিন্তু কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই সৌদি আরবের মানুষ কখনো না খেয়ে মারা যাবে না বা কখনো কষ্টও করবে না। পৃথিবীর সমস্ত দেশ যদি ধ্বংস হয়ে যায়, তারপরেই সৌদি আরব বেঁচে থাকবে, সৌদি আরব ভালো থাকবে। তার প্রধান কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু দোয়া করে গেছেন ব্যক্তি হিসেবে, পার্সোনালভাবেও এই সৌদি আরবের সব যেন ভালো থাকে বা সবাই যেন ভালো থাকে। আপনি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীগুলো পড়বেন, আপনি অবাক হয়ে যাবেন যে একটা মানুষ এতটা ত্যাগ কীভাবে স্বীকার করতে পারে বা এতটা কষ্ট কীভাবে করতে পারে, যে আমাদের এই পুরো মানব পৃথিবীর জন্য একটা আদর্শ মানুষ ছিলেন। তারপরে যদি আপনারা তাদের গল্প বা মাফ করবেন তাদের বলে ফেলাইছি, যদি তার গল্প জানতে চান বা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প যদি আপনারা জানতে চান, অবশ্যই ইউটিউবে সার্চ দিবেন। মানে এর এত বেশি সৌন্দর্য এই সৌদি আরবে আছে, আপনি দেখলে মানে অবাক হয়ে যাবেন। অনেক দিন বিকালে কাজ করি না, যার প্রয়োজনে আজকে বিকালে কাজে আসলাম, কিন্তু কাইসে ততটা ফলমান পাইলাম না। গত বৃহস্পতিবার বিকালেও কাজ করছিলাম, কিন্তু উল্টা আর আমার 50-60 টাকার মতো লস হয়ে গেছে। তারপরও যা হয়েছে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, কারণ আমি প্রায় অলরেডি 20-30 টাকা খরচ করে ফেলাইছি। খরচের টাকাটা আমার উঠে চলে আসছে, প্লাস সেই সাথে হালকা পাতলা কিছু পকেটও থাকবে ইনশাআল্লাহ। আমার এই সৌদি আরবে আসার কিন্তু তেমন একটা ইচ্ছা ছিল না, কখনোই ছিল না, কোনোদিনও ছিল না। হঠাৎ করে কেন যেন মনে হলো সৌদি আরব যাবো, অনেক হয়তো বা মক্কা শরীফ হজ করার জন্য এই ওসিলায় আসেন, মক্কা শরীফ যাবেন, কাবা শরীফ যাবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যাবেন, এই আশায় কিন্তু অনেকেই বুক বেঁধে থাকেন, যার প্রয়োজনে দেখবেন যে হুট করেই কেন যেন আপনি চলে আসছেন। কিছুদিন আগেই আমাদের বাংলাদেশিদেরকে অনেক বেশি ধরপাকড় শুরু হয়ে গেছিলো কিন্তু সৌদি আরবে। গত রমজান মাসের শেষ সময় থেকে, মানে রমজানের 15 রমজান থেকে একেবারে রমজানের ঈদের 15 দিন পর্যন্ত প্রচুর পরিমাণ চেক চলছে, উড়াধুরা চেক চলছে। এর প্রধানত কারণ সৌদি আরবে তৎক্ষণে কিন্তু যুদ্ধ চলতেছিল। আপনারা জানেন রমজান মাসে ইরান নিয়ে, তারপরে আপনার আমেরিকা নিয়ে বা কাতার নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু সৌদি আরবের সাথে যুদ্ধ ছিল, যার প্রয়োজনে কিন্তু বাংলাদেশি অনেক মানুষ সৌদি আরবের বিরোধিতা করছে বা বিভিন্ন রকমের সময় আবিজাবি যেগুলো নিষিদ্ধ ছিল সৌদি আরবে, এই নিষিদ্ধগুলো অমান্য করে কিন্তু বাংলাদেশি মানুষ আইন কারণ মানে না, যার প্রয়োজনে কিন্তু এক চাপা ধরছে, যারে পাইছে তারই ধরছে। আর তৎক্ষণে কিন্তু আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কিন্তু অনেক বেশি ক্ষতি হয়েছে, তখন অনেক বেশি ক্ষতি হয়েছে, কারণ রাস্তাঘাটে পথে ঘাটে কখনো চলে ফিরে কোনো শান্তি নাই, যেখানে যায় ওখানে শুধুমাত্র পুলিশ। বাংলাদেশি মানুষ এক ধরনের ভাইরাসের মতো হয়ে গেছিলো তাৎক্ষণিক সময়, তবে এখন একটু শান্তভাবে আছে, যদিও এখন কোনো সমস্যা নাই আশা করি। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, কারণ আমাদের দেশ হইতেছে একটা স্বাধীন দেশ, চাইলে যে কোনো কিছু করতে পারি,
আন্দোলন করতে পারি বা যা মন চায় তাই করতে পারি। কিন্তু সৌদি আরব হইতেছে রাজতন্ত্র দেশ, আর ইসলামিক শাসন অনুযায়ী কিন্তু গণতান্ত্রিক দেশ, কোনো শান্তিময় দেশ না। রাজতন্ত্রই দেশ হলো ইসলামিক একটা শাসন। সৌদি আরব এত বেশি সৌন্দর্য বা এত বেশি আরামসে সবাই বসবাস করে, এর প্রধানত কারণ রাজতন্ত্র। আপনি দেখবেন যেখানে রাজতন্ত্র ওই দেশে কিন্তু আইন শৃঙ্খলা অনেক বেশি কঠোর, আর এটা কিন্তু সাধারণ মানুষের সবার জন্য ভালোর জন্য কিন্তু এই আইনগুলো থাকে। আমাদের দেশে দেখেন ছোট ছোট বাচ্চারা অনেক সময় ধর্ষিত হইতেছে বা অনেক সময় বিভিন্ন রকমের হয়রানি হইতেছে, শুধুমাত্র ছোট বিষয়টা এরকম না, একসাথে কিন্তু সব একেবারে কম বেশি সব বয়সের কিন্তু সমস্যা হইতেছে। সৌদি আরবে এরকম দেখবেন কখনোই কিন্তু এরকম ঘটনা পাবেন না। হয়তো একটা দুইটা হইতে পারে, সেটা কিন্তু আইন অনেক বেশি কঠিন, মানে এত বেশি কঠিন এই ধরনের অপরাধ করার মতো কেউ কিন্তু সাহস পায় না। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন চলে যাওয়া বাসায়, অলরেডি অনেকটা সময় হয়ে গেছে, আর এখানে থাকা এখন আমার জন্য নিরাপদ না। যদি এখানে ওখানে মাগরিবের টাইমের কিছুক্ষণ আগে, যার প্রয়োজন এই মুহূর্তে প্রচুর পরিমাণ রাস্তায় ভিড় থাকে। সবাইকে অনুরোধ করব, যে দেশেই থাকেন না কেন, বাংলাদেশেই থাকেন না কেন আর যেখানেই থাকেন না কেন, সেই দেশের আইন অন্তত মানার ট্রাই করবেন। যদিও 100% কখনোই সম্ভব না, কিন্তু 80%-এর উপরে সবসময় মানার ট্রাই করবেন। ইনশাল্লাহ দেখবেন এটা আপনাদের জন্যই ভালো হবে। আপনি আপনার অন্য বোনরে নিজের সম্মানীয় ব্যক্তি বোনের মতো মনে করেন, বা আপনার আশপাশে যারা আছে সবাইকে আপনি আপনার মতো আপন ভাবার জন্য চেষ্টা করেন, দেখবেন যে সব কিছুই আপনার কাছে অনেক বেশি ক্লিয়ার থাকবে, পরিষ্কার থাকবে, সৌন্দর্য থাকবে। কেন আপনি অপরাধ করবেন? অন্য একটা জিনিস ধরার আগে একটু ভাববেন যে জিনিসটা যে আমার থাকতো, আমার জিনিস অন্য কেউ নিয়ে গেলে তখন আমার কাছে কেমন লাগতো। এইভাবে যদি আপনি বসবাস করার ট্রাই করেন, একটা সময় দেখবেন আপনার ভিতরে ভালো কোনো কিছু কাজ করা শুরু করবে, আর তখন কিন্তু আপনি অপরাধ কাজ করার মতো আপনার তখন আর সিস্টেম আপনার ভিতর থেকেই থাকবে না।